ভর সন্ধ্যা, একটু পরেই হয়তো মাগরিবের আজান পড়বে। এতক্ষণ সবাই একসাথে থাকলেও একটু আগেই আমান এসে ইরা আর এরিনাকে নিয়ে ছাদে গেছে। ইরা পছন্দ মতো ডেকোরেট করেছে সব কিছু। সেটা পছন্দ হয়েছে কিনা জানার উদ্দেশ্যে তাদের নিয়ে যাওয়া। মেহেরিশকেও ডেকেছিল সাথে যাওয়ার জন্য, তবে যায়নি মেহেরিশ। এতদিন পর মির্জা মঞ্জিল এসেছে, তাই নিচের পুরানো রুমটায় একটু রেস্ট নিচ্ছে সে। আসার সময় পূর্ব রুমে দরজা একবার চোখ বুলিয়ে পরখ করে নিয়েছিল, তবে দরজাটা লক করা বাইরে থেকে। মুখ ভেঙচি কেটে সেখান থেকে এসে পড়েছে, যেন ভেঙচিটা পূর্বের দরজা নয় বরং স্বয়ং পূর্বকেই দিয়েছে। তবে আনমনা মন বাধা মানছে না। আজ সারাদিন লোকটার সাথে কথা হয়নি ভেবেই পরক্ষণে আবার একটু আগে এরিনার কথা ভেবেচিন্তে সিদ্ধান্ত নিল একবার ফোন করে দেখুক। সারাদিন ব্যস্ততা হয়তো লোকটা ঠিকমতো খাবার খেয়েছে কিনা জিজ্ঞেস করার উদ্দেশ্যে কল লাগালো মেহেরিশ। তবে মেহেরিশকে আশ্চর্য করে দিয়ে কল করা মাত্রই সাথে সাথে রিসিভ হয়ে গেল সেটা। দুনো না করে মেহেরিশ সাথে সাথে বলে উঠল, হ্যালো আমার সুইট কিউট জামাইটা কী করে? সে কি খুব ব্যস্ত? তাকে যে আমি এতগুলো মিস করছি সেটা কি সে জানে? অপর পাশে থাকা ব্যক্তিটি মেহেরিশের এমন কথা খুঁত করে কেসে উঠল। এতপর রসাত্মক স্বরে প্রত্যুত্তরে বলে উঠল, এহেমেম ভাবি সাহেবা, আপনার সুইট কিউট জামাইটা এখন মঞ্চে আছে, ভাষণ দিচ্ছে। আপনি চাইলে ভিডিও কলে দেখাতে পারি, যদি খুব বেশি মিস করেন তো। লজ্জা আড়ষ্ট চায় চুপসে গেল মেহেরিশ। ইতিহস্ত বোধ হলো প্রচণ্ড রকম। কোনো রকম আমতা করে বলে উঠল, সাব্বির ভাই আগে বলবেন তো। বলে কোনো রকম তড়িঘড়ি করে ফোনটা কেটে জিভে কামড় বসালো মেহেরিশ। ছি, কি লজ্জা! বেচারা কত কষ্ট মনকে মানিয়ে শুনিয়ে বুঝে রাজি করে এত মিষ্টি করে কথাগুলো বলল, আর সেটা কোনো কাজেই আসলো না তার। ধুত, শুধু আগ বাড়িয়ে ভাব করতে যাওয়াটাই বৃথা হলো। পুনরায় গাল ফুলে বসে রইল মেহেরিশ। আধা ঘনিয়ে এসেছে। সেই কখন রাত প্রায় 8টা পেরিয়ে এলো। ইরা, আমান, এরিনা, আয়না, মেহেরিশ সবাই ছাদে অপেক্ষারত সাব্বিরের জন্য। ছাদটা ব্লু রঙের ফেরি লাইটের আলোতে আলোকসজ্জিত করেছে আমান। সাথে কেক কাটার স্থানটি ইরার পছন্দের ফুল দিয়ে ডেকোরেট করেছে। বেশ সুন্দর লাগছে দেখতে। ইরা একটা সাদা রঙের প্রিন্সের গাউন পরেছে, সাথে মিল রেখে মাথায় তাজ লাগিয়েছে। ইরার সাথে মিল রেখে এরিনাও সাদা রঙের একটা নর্মাল গাউন পরেছে। তবে আয়না আর মেহেরিশ ভিন্ন রকমের ড্রেস পরেছে। মেহেরিশ বিদেশ থেকে আনা শার্ট সিস্টেম এর গোল ফ্লোরাল প্রিন্ট একটা লং টপস পরেছে, সাথে ব্লু জিন্স। তবে টপসটা লং হওয়ায় ধরুন গাউনের মতোই লাগছে, তবে সাজেনি তেমন করে। কার জন্য সাজবে সে? তার ওই নিরামিষ জামাই তো কখনো এখানে আসবে না। আচ্ছা, সে কি কখনো বাড়িতে পৌঁছেনি? দেখেনি মেহেরিশ যে বাড়িতে নেই। আর সে যে কত কল দিয়েছে, নিশ্চয় সাব্বির জানিয়েছে, তবু কেন একটা বার কল দিল না তাকে? হার্টলেস লোক একটা। অবসময় মেহেরিশ কেন পিছু হবে না? এইবার মেহেরিশ আর যাবে না। নিজ থেকে অনেক গিয়েছে সে। মেহেরিশ এবার পুরো ধর্মে তার রাগ পালন করবে, যে পর্যন্ত এই ব্যাটা নিজ থেকে এসে তাকে না মানাবে। এক চুলও সরবে না সে এই বাড়ি থেকে। এতে যদি সারা জীবন জামাই ছাড়া থাকতে হয়, থাকবে সে। যে জামাই তার মতের মূল্য দেয় না, তার কষ্ট বোঝে না, সে জামাইয়ের জন্য কেন সে বারবার ছোট হবে? সবাই অপেক্ষা করছে সাব্বিরের জন্য। সাব্বির বলেছে কিছুক্ষণের মধ্যে চলে আসবে সে, রাস্তায় আছে। ইরা, মেহেরিশ আর এরিনা ছবি তুলছে। আজ ইচ্ছে মতো ছোট সাউন্ড বক্সটা সফট মিউজিক বাজছে। প্লে লিস্টটা মেহেরিশের পছন্দ। মূলত তার ফোন থেকে গানগুলো প্লে হচ্ছে। এমন সময় হঠাৎ করে মেসেঞ্জারে বিকট শব্দ তুলে কল বেজে উঠল মেহেরিশের। তরজলদি দৌড়ে গিয়ে ফোনটা হাতে নিয়ে দেখতে পেল অ্যালেক্স কল করেছে। মূলত এখানে আসার পর থেকে তাদের কারো সাথে তেমন কোনো কথা বলা হয়ে ওঠেনি মেহেরিশের। আজ হঠাৎ করে অ্যালেক্স ফোন দেওয়াতে 7-5 না ভেবে জলদি রিসিভ করে কানে চেপে ধরল সেটা। তবে মেহেরিশ এত তাড়াহুড়ো রিসিভ করলো যে তার ফোনটা
যে সাউন্ড বক্সের সাথে কানেক্টেড ছিল খেয়াল করেনি সেটা। রিসিভ করতেই শুনতে পেল অ্যালেক্সের আহাজারি স্বরে বলা, মিস ইউ বেবাস, এত জলদি কিভাবে আমাদের ভুলে গেলি? মনে পড়ে না একবারও আমাদের কথা? যাই হোক, যেটা বলার জন্য কল করেছি, তোর ক্রাশ ভাইয়া তো বিয়ে হয়ে যাচ্ছে, আসবি না দেশে? একদম কথাগুলো ইংরেজি ওয়ার্ডে বলে থামল অ্যালেক্স। সাউন্ড বক্সের সাথে সাথে মেহেরিসের ফোনে কানেক্টেড থাকার দরুন আশেপাশে উপস্থিত থাকা সকলে শুনতে পেল অ্যালেক্সের মুখ থেকে বের হওয়া এমন বলি। তবে অ্যালেক্সের কথাতে এখন সবাই বেশি অবাক হলো আকস্মাৎ ছাদের দরজা কিনারা দাঁড়িয়ে থাকা পূর্বকে দেখে। হাত দুটো বেশ ভালোই মুষ্টিবদ্ধ করে রেখেছে সে। সাথে সাব্বির দাঁড়িয়ে। সাব্বিরের সাথে পূর্ব এসেছে। শরীরের জামাটা ঘামে ভিজে পিটানো শরীরে সাথে লেগে আছে। তার উপরে আবার রেগে থাকার দরুন হাত মুষ্টিবদ্ধ করে নিজের রাগকে নিয়ন্ত্রণ করে রাখতে চাওয়া, জোরে জোরে নিঃশ্বাস ফেলছে, সেটাও সবাই বেশ ভালোই দেখতে পেল, শুধু মেহেরিস ছাড়া। কারণ মেহেরিস পিছনের দিকে ঘুরেছিল বিদায় চোখে পড়ল না কেউ একজন পিছন থেকে তার দিকে রক্ত চোখে চেয়ে আছে। এই মুহূর্তে আজকে পূর্বকে এখানে মোটেও আশা করেনি কেউ। পূর্বকে তো তারা বলেইনি এখানে আসতে, কারণ জানে তাদের এই ভাই এসব ফার্টি পছন্দ করে না। এদিকে মেহেরিস এলেক্সের কথা প্রত্যুত্তরে তাকে সান্ত্বনা দিয়ে বলে, ও নো, আমার মনটা এভাবে ভেঙে দিল তোর ভাই? এটা পারল সে? আমাকে রেখে অন্য মেয়েকে বিয়ে করবে? আমি ওখানে এসে কেস করব তোদের নামে। মেহেরিসের এমন কথা শুনে অ্যালেক্স হু করে হেসে দিল। এটা তাদের পুরনো স্বভাব। মেহেরি সবসময় তার ভাইকে নিয়ে এভাবে মজা করে তাকে অ্যালেক্সের সাথে। অ্যালেক্সের হাসার শব্দ শুনে মেহেরিসে বোধগম্য হলো তার ফোনটা যে এখনও সাউন্ড বক্সের সাথে কানেক্টেড। তৎক্ষণাৎ ব্লুটুথটা অফ করে দিল মেহেরিস। তবে পুনরায় ফোনটা কানে চেপে ধরে জারি করে রাখলো ফ্রেন্ডের সাথে। অন্যদিকে পূর্ব তখনও সেভাবে দাঁড়িয়ে। সাব্বির একবার পূর্বের দিকে তাকাচ্ছে তো একবার পিছনে ঘুরে থাকা মেহেরিসের দিকে। মূলত সাব্বির তাকে তখন জানিয়েছিল তার ভাবি মানে মেহেরিস যে পূর্বকে কল দিয়ে এসব কথা বলেছে, যেটা শুনে পূর্ব চোখে মুখে কঠোরতার ছাপ বজায় থাকলেও মনে মনে বেশ হেসেছিল। পূর্ব তখন মেহেরিসের বাড়ি থেকে বের হওয়া মাত্রই খবর পেয়ে গিয়েছিল যে আমান তার বউকে নিয়ে এসেছে। পূর্বর বাড়ি থেকে তার বউ এভাবে বের হয়ে চলে আসবে আর সেটা পূর্ব মির্জা জানতে পারবে না, সেটা কি আদৌ সম্ভব? আমান দীর্ঘক্ষণ নীরবতা ভেঙে দরজার সামনে দাঁড়িয়ে থাকা ভাইকে উদ্দেশ্য করে চেঁচিয়ে বলে উঠল, আরে ভাই, তুই এই সময় বাড়িতে? আমান এত জোরে চেঁচিয়ে বলার উদ্দেশ্য মূলত মেহেরিসকে শোনানোর জন্য, যেন সে বুঝতে পিছনে স্বয়ং তার স্বামী দাঁড়িয়ে। কিন্তু মেহেরিস এতদিন পরে ফ্রেন্ডের সাথে কথা বলাতে এত বিভোর হয়ে পড়েছে যে দিন দুনিয়ার কোনো খবর নেই। মেয়েটা আপাতত এই বিষয় নিয়ে যেন সে কখন থেকেই হেসে যাচ্ছে তারা। এই সুযোগে ইরা মেহেরিসের সামনে গিয়ে দাঁড়ালো। মেহেরিসকে ইশারা করে বলল, মেহেরিস ভাইয়া এসেছে তোমার পিছনে দাঁড়িয়ে। বোকা মেহেরিস ইরার ইশারায় কিছুই বুঝলো না। ভাই কথা শুনে ভেবেছিল সাব্বির এসেছে হয়তো, তাই এলেক্সের সাথে কথা জারি রেখেই বলল, হ্যাঁ আপু, তোমরা কেক কাটো, আমি আসছি। এরা মনে মনে ভাবল পূর্ব যেভাবে অগ্নিচোখে তাকিয়ে আছে মেহেরিসের দিকে, আজ যে এই মেয়েটার কপালে শনি রবি সোম বুধ সব আছে। প্রায় মিনিট 10 কথা বলার পর অবশেষে সবার ডাকাডাকিতে মেহেরিসের একটা সময় অ্যালেক্সের সাথে কথা শেষ করে কেটে দিল ফোনটা। কেটে পিছনে ঘোরা মাত্রই হাত থেকে ফোনটা পড়ে গেল অজান্তেই। পূর্ব একদম তার সাথে ঘেঁষে ছাদের দরজার দেওয়ালের সাথে হেলান দিয়ে পা দুটো আড়াআড়ি করে রেখে একদৃষ্টি চেয়ে আছে মেহেরিসের দিকে। কখন আসলো এই লোকটা? এই মাত্র নাকি অনেক আগে? আচ্ছা, অ্যালেক্সের সাথে কথা বলা শুনে ফেলল তো সে? মেহেরিসের মনে পড়ে গেল বাংলো বাড়িতে থাকার সময় অ্যালেক্সের সাথে কথা বলার পর তার ফোনটা কীভাবে ছুঁড়ে ফেলে ভেঙে ফেলেছিল পূর্ব। এরপরে আমেরিকায় এত তাকে বারবার নিষেধ করেছিল যেন অ্যালেক্সের থেকে দূরে থাকে। পূর্বকে এখানে দেখে সবাইকে মনে মনে গালি দিল মেহেরিস। তাকে কেউ জানালো না কেন এই লোক যে এখানে এসেছে? মুখে কোনো রকম টেনে টেনে হাসি ফুটে রিনরিনে স্বরে বলল,
আরে আপনি এখানে? আমাকে মিস করছিলেন বুঝি? তবে উত্তর করল না পূর্ব কোনো। একইভাবে চেয়ে রইল মেহেরিসের দিকে। মেহেরিস নিচ থেকে ফোনটা তুলে নিল তৎক্ষণাৎ। না, ফোনটা আস্তই রয়েছে, শুধু একটু ফেটে গেছে উপরের কাজটা। ফোনটা হাতে তুলে আবারও নিচ থেকে ফের করে বলে উঠল, এমন ভাব দেখাচ্ছেন কেন? আমি রাগ করেছি আপনার সাথে? কথা বলবেন না? রাগ কি শুধু আপনি করতে পারেন নাকি? আমিও রাগ করতে পারি আপনার সাথে। বলে পাশ কাটিয়ে চলে যেতে নিল। আচানক খপ করে হাত ধরে নিজের কাছে টেনে আনলো পূর্ব তাকে। এতবার ভুরু কুচকে মেহেরিসের দিকে তাকে দাঁতে দাঁত পিষে শুধালো, কোথায় যাচ্ছেন ম্যাডাম? এত সহজে ছাড় পেয়ে যাবেন ভেবেছেন? পরপুরুষের সাথে তো কি সুন্দর হেসে হেসে কথা বলেন, শুধু নিজের পুরুষের বেলায় এত রক্ষতা। মেহেরিস ঠিক এই ভয়টাই পাচ্ছিল। তার মানে পূর্ব সব কথা শুনেছে তার এতক্ষণ ধরে। যা মেহেরিস, আজ তো তুই শেষ। তাও মেহেরিস নিজেকে পূর্ব থেকে সরাতে চেষ্টা চালিয়ে গেল। এদিকে সবাই আর চোখে তাদেরকে দেখছে, তবে অনেকটা দূরে সরে গেছে এখান থেকে। এই পাঁচটা শুধু মেহেরিস আর পূর্ব দাঁড়িয়ে। আরে ছাড়ুন আমাকে, অসভ্য মানুষ, সবাই দেখছে, ছাড়ুন বলছি। বাবা, অন্য পুরুষের জন্য ন্যাকা কান্না করলেন। তার বিয়ে হয়ে যাবে দেখে নিজে এমন জলজন্ত একটা স্বামী থাকতে এত টান আপনার পরপুরুষে। এজন্যই বুঝি গত দুদিন আমার কাছ থেকে দূরে দূরে ছিলেন। এখন তাহলে বুঝলাম আসল কাহিনী। হচকালো মেহেরিস। এই লোক তো তিল থেকে তাল বানিয়ে ফেলল। কোথা থেকে কোথায় নিয়ে গেল সে তার রাগটাকে। দেখুন, ভুল বুঝছেন আপনি। আমি এজন্যই রাগ করিনি। আপনি আমার কথা রাখেন নাই, তাই রাগ করেছি। এখন ছাড়ুন আমাকে। কোন কথা যেন ছিল আপনার? পূর্ব জানে মেহেরিস কোন কথা বলছে, তবু মেহেরিসকে হেনস্থা করতে এমন সরে বলা তার। ভুলে গেছেন? আবার বলেন তো শুনি। ভুলে যেহেতু গেছেন, তাহলে আর শুনে কি করবেন? শুনতে হবে না। যান, সরুন, ছাড়ুন আমাকে। না না, বলুন বলুন। এতদিন তো ব্যস্ততা আপনাকে ছাড় দিয়েছি, তাতে বউ আমার পরপুরুষে আসক্ত হয়ে পড়েছে। তাহলে যা চেয়েছি তা দেন, তাহলেই তো হয়। সেটাই তো, বলেন কি চান? মেহেরিস এবার ঠিক বুঝতে পারল পূর্ব যে জেনে বুঝে তাকে এমন হেনস্থা করছে। তাই মেহেরিসও পূর্বের হাতে সুযোগ বুঝে জোরে এক কামড় বসিয়ে সেখান থেকে চলে যেতে যেতে বলল, লাগবে না আমার কিছু, আর আপনাকেও না। কেক কাটার পর্ব ঝুঁকিয়ে সবাই এখন একজন আরেকজনের মুখে কেক মাখামাখি করছে। মেহেরিসের মুখে সাব্বির আর ইরার এনে কেক লাগিয়েছে। পুরো মুখে কেক মাখো মাখো হয়ে আছে, আর সেটা দূর থেকে নিষ্পলক দৃষ্টিতে চেয়েছে পর্যবেক্ষণ করছে পূর্ব। আগের না এক জায়গায় দাঁড়িয়ে হাত দুটো আড়াআড়ি ভাঁজ করে রেখে দাঁড়িয়ে আছে সেথায়, চেয়ে আছে এদিকটা। মেহেরিসকে আজ লাশময়ী লাগছে দেখতে। মেহেরিসের মুখ ভর ঢাকা কেকগুলো প্রতি ভীষণ লোভ হচ্ছে তার। এরই মাঝে আচমকা ঝড়ের গতিতে মেহেরিসের টুকরো কেক এনে পূর্বের দিকে এসে বলল, হা করুন। যেভাবে তাকিয়ে আছে শেষে না আবার আমাদের পেট ব্যথা শুরু হবে। আমি এসব খাই না। মিষ্টি খার না দেখেই তো এমন তেতো তেতো কথা বের হয় মুখ থেকে সব সময়। মেহেরিস এর এমন কথা পূর্বে আর চোখে মেহেরিসের দিকে একবার তাকিয়ে কিছু একটা ভেবে হঠাৎ পাজা কোলে তুলে নিল তাকে। মেহেরিস বাকরুদ্ধ হয়ে গেল আকস্মাৎ ঘটনায়। তার হাত এখন সেই কেকের টুকরোটা, মুখেও লেগে আছে অনেক কেক। এভাবে আকস্মিক কোলে নেওয়াতে ভরকালো মেহেরিস কিছুটা। অপ্রস্তুত ভঙ্গিতে নিজেকে ছাড়ানোর যথাযথ চেষ্টা চালালো। আরে আরে ছাড়ুন, আমি কোথাও যাব না আপনার সাথে। ছাড়ুন, পরে যাব তো। আর একটা কথা বলে একদম নিচে ফেলে দেব, সো চুপচাপ থাকো। কিন্তু নিয়ে যাচ্ছেন কোথায় সেটা তো বলবেন। গত দুদিনের হিসাব নিকাশ মেটাতে। অপ্রীতিকর কথা শুনে চুপসে গেল মেহেরিস। নিজেকে ছাড়ানোর যথাযথ চেষ্টা চালিয়ে গেল, তবে ফলাফল শূন্য রয়ে গেল সব সময়ের মতো। হাতে থাকা কেকের অংশটা পূর্ব মুখে মেখে দিল এই সুযোগে। এতবার রুক্ষ কণ্ঠে বলল,
যাব না আমি কোথাও, ছাড়ুন। আপনি আমাকে টাচ করবেন না। ছাড়তে বলছি, ছাড়ুন, না হলে কিন্তু আমি চেঁচাবো বলে দিলাম। চেঁচান, কান্না করেন, যা মন চায় করেন। আজকে আমাকে থামানোর সাধ্য নেই কারো, ইভেন স্বয়ং আমারও না। বলে আগের মতো মেহেরিশকে নিয়ে ছুটল নিজের রুমের উদ্দেশ্যে। সিঁড়ি দিয়ে খুব সাবধানের সহিত টুপটাপ পা ফেলে নামলো মেহেরিশে নিয়ে। আসার সময় যেহেতু নিজের রুমের দরজা লক খুলে এসেছিল পূর্ব, তাই মেহেরিশকে কোলে নিয়ে সোজা তার রুমের ভিতরে ঢুকে পড়ল সে তৎক্ষণাৎ। রুমের ভিতর প্রবেশ করে মেহেরিশের পূর্বের সঙ্গে বেডরুমের সামনের রুমটায় সোফার উপর বসে পুনরায় গেল দরজা ভিতর থেকে লক করা উদ্দেশ্যে। আর এই সুযোগে মেহেরি সেখান থেকে উঠে নিজেকে যথাসম্ভব গুটিয়ে ফেলল। পা উঠে সোফায় এক কোণায় বসে পড়ল মুহূর্তে। আজ সে সহজে ধরা দিবে না এই লোককে। এইদিকে পূর্ব দরজা লক করে ঘুরে তাকাতে মেহেরিশকে আচমকা এভাবে বসে থাকতে দেখে কপাল কুঁচকে মুচকি হাসি দিয়ে উঠল। ব্যাস, এতেই হয়েছে কাজ। এমন হাসি দেখলে মেহেরিশ হার না মেনে পারে? মেহেরিশ কেন এমন হাসি দেখলে পৃথিবীর যে কোনো মেয়ে অনায়াসে এই পুরুষের কাছে ধরা দিতে বাধ্য, যেমন এখন সে হয়ে গেছে। নিষ্পলকভাবে তাকিয়ে আছে তার সামনে দাঁড়িয়ে থাকা মানবটার পানে। পর মুহূর্তে পূর্ব নিজেকে পুনরায় আগের ন্যায় স্বাভাবিক করে নিল মুহূর্তে। কয়েক কদম এগিয়ে এসে মেহেরিশকে বসতে দেওয়া সোফার এক পাশে সেও বসল। পা দুটো ফ্লোরে রাখা থাকলে মুখ তাক করা মেহেরিশে বারবার এতপর নিজেকে তাকিয়ে সেই ঘোর লাগা কণ্ঠে বলে উঠল, তো এখন বলেন ম্যাডাম, আপনার কি চাই না চাই? আজ সব চাওয়া পাওয়া পূরণ করব। আপনার এই সুইট কিউট স্বামী। পূর্বর মুখে সুইট কিউট স্বামী সম্বোধন শুনে মেহেরিশের আজকের বিকালের কথা মনে পড়ে গেল। মস্তিষ্ক সচল হয়ে পুনরাবৃত্ত করতে থাকলো বিকালের সেই ঘটনা। ইস, কি লজ্জা টানে পেয়েছিল সে তখন। সে কি জানতো নাকি তার স্বামীর জায়গায় যে সাব্বির ভাই থাকবে? তাহলে তো ভুলেও এমন কাজ করতো না সে। তবে মেহেরিশের মাথায় ছিল না তার স্বামী যে একজন পলিটিশিয়ান, আর পলিটিশিয়ানদের অনেক কাজ করতে হয় নিজের প্রাইভেসির জন্য। এই যেমন পূর্বের ফোনটা রেকর্ড সিস্টেম চালু করা থাকে সব সময়, কে কল দেয় না দেয়, কার সাথে ঠিক কী কথা হয়, সব কিছু রেকর্ড হয়ে থাকে তার ফোনে। তখন সাব্বিরের কাছ থেকে শোনার পর এমন বিস্মিত কথা ফোন রেকর্ড থেকে শুনেছে আর ভীষণ আনন্দ পেয়েছে। দিন শেষে এই মেয়েটার মাঝে শান্তি খুঁজে পায় সে, তার বোকা বোকা কাণ্ডে আনন্দ পায় সে। তাই তো সব কিছু ফেলে ছুটে আসে বারবার এই মেয়ের কাছে। তবে মেহেরিশ তখন অ্যালেক্সের সাথে কথা বলাগুলো একদম পছন্দ হয়নি পূর্বের। যদিও জানে সে তার বউ যে ফান করে এমন কথাবার্তা বলছে, তবু অবুঝ মনটা তা বুঝতে নারাজ। সে আবার নিজের জিনিসের বেলায় খুব সেন্সিটিভ। তার নিজের মানে তার একাই সেটা, অন্য কেউ এক রতিও ভাগ পাবে না সেটা থেকে। আর সেই জিনিসটা যদি হয় তার বউ, তাহলে তো কোনো কথাই নেই। বউ এর ব্যাপারে নো কম্প্রোমাইজ। তবে বউটা আজকাল বড্ড জ্বালাচ্ছে তাকে, এদিক সেদিক ঘুরে ফিরে বেড়ায় সব সময় তার অগোচরে। সে আর তার বউকে দূরে সরাবে না, বিদেশ তো কখনই না। দরকার হলে এখন থেকে বউকে বেঁধে ঘরে বসিয়ে রাখবে, তাও সে আর দূরে যেতে দিবে না এই মেয়েকে। কারণ এই মেয়ে ছাড়া আজকাল নিজের অস্তিত্ব খুঁজে পায় না সে। কি হলো ম্যাডাম, চাইবেন না? আজকে আমার মনটা একদম সুইট কিউট মুডে আছে, এমন সুযোগ কিন্তু বারবার পাবেন না। মেহেরিশ তো এতক্ষণ ঘোরের মধ্যে ডুবেছিল। মাঝে মাঝে মেহেরিশ নিজেকেও নিজের ভীষণ হিংসে হয় এমন সুন্দর হাজব্যান্ড পাওয়ার জন্য। ইস, পর মুহূর্তে পূর্ব এমন ডিরেক্ট কণ্ঠে হুঁশ ফেল মেহেরিশের। উত্তরে কোনো রকম বনিতা করে বলে উঠল, বললাম তো কিছু চাই না, আর আমি বাইরে যাব, যেতে দিন আমাকে, আপাতত এটা চাই। বলে মেহেরিশ উঠে দাঁড়ালো বাইরে যাওয়ার উদ্দেশ্যে। দু পা এগিয়ে সামনে আসতে হ্যাঁচকা টান দিয়ে পূর্ব তার কোলের ওপর বসিয়ে দিল মেহেরিশকে। এরপর পুনরায় মেহেরিশের কাছে মুখ নিয়ে এসে ফিসফিসে বলে, আপাতত আপনার কাছ থেকে দূরে সরা একটু মুডও নেই, তাই এটা ছাড়া অন্য কিছু চাইলে চাইতে পারেন, আই ডোন্ট মাইন্ড।
মেহরিশ এর এত কাছে এসে ফিসফিসে বলল যে পূর্বের মুখে গরম নিঃশ্বাস, মেয়েটা মুখের ওপর উস্ত্র পড়ছে। আকস্মাৎ সমস্ত কায় শিহরণ নড়ে উঠল মেয়েটার। হাত দুটো মুঠি করে নিজের জামার একাংশ চেপে ধরল। পূর্ব সেটা লক্ষ্য করে ওপাশে মুখ ঘুরিয়ে আরেকটু বাঁকা হেসে নিল মেহরিশের আড়ালে। আজ সে তার বউকে জ্বালাবে, ঠিক যেভাবে জলে পুড়ে কয়লা হয়ে আছে সে, সেভাবেই এই মেয়েটাকে জ্বালিয়ে ভীষণ তৃপ্তি পায়। অবসান ঘটে সারাদিনের অক্লান্ত পরিশ্রম। আবারও বলছি, এমন সুযোগ আর ফের না পেতে পারেন, হাতছাড়া করবেন না। পরে কিন্তু আবার আমাকে দোষারোপ করতে আসবেন না। বলে আরও ঝুঁকে গেল পূর্ব মেহরিশের দিকে। কানের কাছে কথাগুলো ফিসফিসিয়ে বলে আলতো করে। কানের উপরে একটা কামড় দিয়ে বসলো সে। মেহরিশ তৎক্ষণাৎ পূর্বের হাঁটুর উপর লেগে থাকা পাঞ্জাবিটা খামছে ধরল জোরে। এরপর আমতা করে বলতে লাগলো, আমি এখন ঘুমাবো, ঘুম পাচ্ছে। বাহ, বউ দেখি আবার সেই ফাস্ট হয়ে গেছে। ঘুমানোর কথা বলে ডিরেক্ট বেড রুমে ইশারা করলেন বুঝি? সমস্যা নেই, এই সোফাও বেডের মতো আরামদায়ক। বিশ্বাস না করলে একবার ট্রাই করে দেখতে পারেন। মেহরিশ এবার ভরকালো। এই লোকের সাথে কোনো জন্মের কথা বলে পারা যায় না সে। একটা কথা বলবে ঠিকই, তার উল্টো পাল্টো মিনিং খুঁজে বের করে ফেলে তৎক্ষণাৎ। কিন্তু পূর্বের কথা ইঙ্গিত বোঝাতে পেরে পূর্বকে নিজেই পাশ থেকে মৃদু ধাক্কা মেরে সরানোর বৃথার চেষ্টা জারি রেখে বলল, আপনি ভীষণ অসভ্য একটা পুরুষ। ও আপনার পাল্টা ইঙ্গিত করতে পারবেন, আর আমরা সেটা ধরে সোজাসুজি বললেই দোষ। তার উপরে আবার সেই দিন বাচ্চাও চাইলেন। এখন সভ্য থাকলে এই জন্মে কি বাচ্চার মুখ দেখতে পারবেন? এবার আর মেহরিশের সহ্য হলো না। লজ্জায় সংকোচে নুয়ে গেল পূর্বের বুকে মাঝখানে, ঠিক ছোট বিড়াল ছানার ন্যায়। পূর্ব দুহাতে আলগিয়ে নিল তার লজ্জাবতী ছোট্ট বউকে। এই শেষবার বলার জন্য সময় দিলাম বউ, এরপর কিন্তু ঠিকঠাক দম ফেলার সুযোগ পাবেন না বলেই আচানক পুনরায় মেহরিশকে কোলে তুলে নিয়ে গেল পূর্বে সেই ভিতরে বেডরুমের উদ্দেশ্যে। নিয়ে বেডের উপরে এক প্রকার ছুঁড়ে ফেলে নিজের পাঞ্জাবির উপরে দুটো বোতাম খুলতে খুলতে পুনরায় বেডের উপর পড়ে থাকা মেহরিশকে উদ্দেশ্য করে শুধালো, আজকে রাতের জন্য ঘুম হারাম আপনার জন্য। নিজের এমন বেসামাল হট একটা জামাই থাকতে অন্য পুরুষের কথা আর মাথায় আনলে কিভাবে আজকে পর থেকে সেটাই দেখব। সময়ের ছোরদ কারো কথা মানে না, নিজ গতিতে বহমান তার। আর প্রিয় মানুষজনের পাশে থাকলে যেন এই সময়টা একটু দ্রুত অতিবাহিত হয়। সব সময় টেরও পাওয়া যায় না। দিন গড়িয়ে রাত, রাত শেষে দিন, এভাবেই পার হলো বেশ কিছুদিন। দিনের শেষে পেরোলো মাস, প্রায় কয়েক মাস। এভাবেই পার হয়ে গেল, অনেক কিছু পাল্টালো এই কয়েক মাসে। মেহরিশের প্রতি পূর্বর ভালোবাসাটাও বোধহয় পাল্টিয়েছে। হ্যাঁ, আগের থেকে একটু বেশি গাঢ় হয়েছে তাদের দুজনের ভালোবাসা। পূর্ব তো এখন মেহরিশকে চোখে হারায়। আজ এরিনার বেবি শাওয়ার। 5 মাস শেষে 6 মাসে পড়ল তার। শারীরিক আকৃতি অনেক পরিবর্তন ঘটেছে ইতিমধ্যে। মির্জা মঞ্জিলের ছোটোখাটো অনুষ্ঠানের আয়োজন করেছে সবাই। ইরাও প্রেগনেন্ট, এই 2 মাস চলছে তার। শুধু বাকি রইল মেহরিশ। তবে আজকাল মেহরিশে আচানক বেশ প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। বারবার মুড সুইং হওয়া, খাবার দাবারে বেশ পরিবর্তন এসেছে তার, যা বেশ ভালোভাবেই লক্ষ্য করছে পূর্ব। এই কয়দিনে মেহরিশকে একটা বারের জন্য নিজে থেকে দূরে সরায়নি সে। না তো মির্জা মঞ্জিলে এক রাত কাটাতে দিয়েছে তাকে ছাড়া। দিনের বেলায় গেল, রাতে ঠিকই এখানে নিয়ে এসেছে। আর নয়তো সে গিয়ে রাতের বেলার সাথে ছিল। এতে বাড়ির সবাই বেশ হাসাহাসি করলেও তাতে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ ছিল না পূর্বের। তার বউ তার নিজস্ব ব্যক্তিগত জিনিস, সে কেন দূরে থাকবে? অধিকার আছে না তার? মেহরিশের মাঝে একবার অনেক বলে কয়ে তার বাবাকে কল দিয়েছিল পূর্বকে দিয়ে। তবে সালাম থেকে শুরু করে কেমন আছেন এই দুটো কথা থেকে একটা বেশি কথা আর মুখ দিয়ে বের করতে পারেনি সে। এতটুকু কথা যে বলেছে সেটাই অনেক।
তবে মেহেরিশ প্রতিদিন সময় করে কথা বলে তার বাবা মা ছোট ভাইটার সাথে। এদিকে মেহেরিশ এভাবে সুখে থাকতে শান্তি পেলেন আলতাফ সাহেবও। পূর্ব তাদের খোঁজ খবর না নিলেও আলতাফ সাহেব ঠিকই মেহেরিশের কাছ থেকে পূর্বের খোঁজ খবর নেয়। আলতাফ সাহেবের কাজে প্রেশার চাইলেও এই মুহূর্তে বাংলাদেশে আসতে পারছেন না, তবে খুব শীঘ্রই আসবেন বলে জানিয়েছে মেহেরিশকে। যেহেতু আজ এরিনার বেবি শাওয়ার, তাই সেই সকালে আমান গিয়ে মেহেরিশকে ও বাড়ি থেকে নিয়ে এসেছে। পূর্বকে কিছু বলেনি, জানে বউটা বাড়িতে খুঁজে না পেলে ঠিকই যে বইয়ের খুঁজে মির্জামন হাজির হয়ে যাবে দাবাই। আচ্ছা এরিনা আপু, তোমার ছেলে বেবি হবে নাকি মেয়ে? বেবি সেটা তো জানি না মেহেরিশ, এখনও ডাক্তার কিছু বলেনি। 7 মাস ওভার হলে তখন জানতে পারবে তোমরা। তবে আল্লাহ যা দেন তাতেই খুশি আমরা। মুখটা চুপসে গেল মেহেরিশের। মনে পড়ে গেল আগের ঘটনাগুলো। কত রিকোয়েস্ট করেছে পূর্বকে একটা বেবির জন্য, কিন্তু নারাজ পূর্ব। আরও সময় হলে নাকি বেবি নেবে তারা, কিন্তু ততদিন তো পূর্ব বুড়ো হয়ে যাবে। তাদের সাথে বিয়ে হওয়া এরিনা আর কিছুদিন পরই মা হয়ে যাবে। তাদের পরে বিয়ে করে এরা প্রেগনেন্ট হয়ে গেছে, বাকি রইল সে। তবে মেহেরিশও কম চেষ্টা করেনি। পূর্ব অগোচরে অনেক ফোন দিয়ে এটেছে সে, রীতিমতো কোনো মেডিসিন নেয়নি। তবে এতেও কোনো কাজ হয়েছে বলে মনে হচ্ছে না। বেবি শাওয়ারের জন্য রাহিমা বেগম, আলিয়া বেগম অনেক ধরনের খাবারের আয়োজন করেছে। ভিন্ন স্বাদের ভিন্ন ঘ্রাণের বাড়ির চারপাশ মোমো করছে। তবে এত সব খাবারের ঘ্রাণ বিরক্ত লাগছে মেহেরিশের। খাবারের গন্ধ আজকাল সহ্য হচ্ছে না তার, বমি পায় সব কিছুতে। এই যে সকাল পেরিয়ে দুপুর হতে চলল, এখন পর্যন্ত একটা আইসক্রিম ছাড়া আর কিছু মুখে পুড়েনি সে। পূর্ব তো সেই সকালে শহরের বাইরে গিয়েছে কোনো একটা কাজে, সাথে আছে সাব্বির। ফোন দিয়েছিল নিয়ম মতোই, তবে মেহেরিশ মিথ্যা বলেছে যে সে খেয়েছে। মিথ্যা না বলে উপায় আছে না, হলে যে ফোনের ভিতরে বকা শুরু করে দিত তাকে। বকা থেকে বাঁচতে তো মিথ্যা বলা তার। সবার সাথে মিল রেখে মেহেরিশও আছে লাল রঙের একটা কাতান শাড়ি পরেছে, এরিনা পরেছে লাল টুকটুকে একটা জামদানি শাড়ি। তাছাড়াও আশেপাশে অনেক আত্মীয়দের দাওয়াত করা হয়েছে বাড়িতে। বেলা গড়িয়ে বিকেল হতে চলল। সাব্বির এসেছে একটু আগেই। সাব্বিরকে পূর্ব পাঠিয়ে দিয়েছে আগে ভাগেই, তবে সে আসতে কিছুক্ষণ পরে, হয়তো প্রায় ঘণ্টাখানেক পর পূর্ব এসেছে মির্জা মঞ্জিলে। পূর্বকে দেখা মাত্র আমার কটূক্তি করে আয়নাকে উদ্দেশ্য করে বলল, আজকাল বউ ছাড়া এ বাড়িতে পা পড়তে দেখা যায় না কারো, বুঝেছিস আয়না? অথচ বউ আসা মাত্র কেউ একজন হেসে হাজির হয়ে যায় বিনা দাওয়াতে। তবে এতে মাথা ঘামালো না পূর্ব, বরং শুনেও না শোনার ভান করে পাশ কাটিয়ে চলে গেল। সে জানে তার ভাইটা এমনই, কথা শোনাতে সুযোগ হাতছাড়া করে না। এসব আর এখন গায়ে মাখে না পূর্ব। বাড়িতে এসে আশেপাশে চোখ বুলে মেহেরিশকে কোথাও দেখতে না পেয়ে ইরাকে জিজ্ঞেস করে, তোর ভাবি কোথায়? এখানে তো ছিল এতক্ষণ, তবে শরীরটা নাকি ভালো লাগছিল না, তাই একটু আগে তোমার রুমে গিয়েছে রেস্ট নিতে। পূর্ব আর কিছু বলল না, হন করে চলে গেল উপরে। মেহেরিশ এর নিজের রুমটা তালা লাগিয়েছে পূর্ব। এখানে আসলে এখন থেকে তার রুমে থাকে মেহেরিশ। বড় বড় পা ফেলে নিজের রুমের ভিতরে ঢুকতে দেখতেই পেল বাথরুমের ভিতরে বমি করতে থাকা মেহেরিশকে। পেটে কিছু না থাকা সত্ত্বেও চাইলেও কিছু বের হচ্ছে না মুখ থেকে। পূর্ব তৎক্ষণাৎ দৌড়ে ওয়াশরুমের ভিতরে ঢুকে গেল। মেহেরিশকে পিছন থেকে জড়িয়ে নিল নিজের বাহুতে। এতপর চিন্তিত স্বরে বলে উঠল, কি হয়েছে মেহের? উল্টোপাল্টা কিছু খেয়েছো নিশ্চয়, শরীর খারাপ লাগছে? আমাকে বললে না কেন? চিন্তিত কণ্ঠস্বর পূর্বের, চোখে মুখে অসার আতঙ্ক। যেন কষ্ট মেহেরিশের নয়, বরং তার নিজের ইচ্ছে। মেহেরিশকে পাজা কোলে তুলে নিয়ে বেডের উপর বসালো পূর্ব। রাগ উঠছে তার মেহেরিশের উপর প্রচণ্ড। প্রথমত তাকে বা বাড়ির কাউকে কেন বলল না কিছু? তার উপর নিশ্চয়ই এই মেয়ে উল্টাপাল্টা কিছু খেয়েছে, যার হার এখন ভোগ করছে সে। মেহের, কি হয়েছে তোমার বলো তো? শরীর খারাপ করছে, আমাকে বা বাড়ির কাউকে কিছু জানালে না কেন? ইডিয়েট! এক প্রকার দমকে কথাগুলো বলল পূর্ব, যা শুনে ভয়ে কিঞ্চিত কেঁপে উঠল মেহেরিশ। কিছু বলতে যাবে তার আগে পুনরায় তাকে ধমকে বলে উঠল, চুপ, একটা কথাও বলবে না আর।
এখান থেকে এক পাও নড়বে না আমি না আসা পর্যন্ত, বলে পুনরায় হন করে চলে গেল পূর্ব সেখান থেকে। এতপর প্যান্টের পকেট থেকে ফোন বের করে কাউকে কল লাগাতে রুমের বাইরে বের হয়ে এলো। প্রায় মিনিট 20 পর সাথে কাউকে নিয়ে রুমে প্রবেশ করলো সে। সাথে একজন মেয়ে ডাক্তার, দেখতে প্রায় পূর্বের বয়সী হবে হয়তো। দুজনে কথা বলতে বলতে রুমে প্রবেশ করলো। এতপর ডিরেক্ট পূর্বের বেডরুমের দিকে অগ্রসর হলো পূর্ব মেয়েটাকে নিয়ে। মেহরিশ কিঞ্চিত অবাক হলো বটে, এই রুমে তো পূর্ব কাউকে অ্যালাউ করে না, আর এই ডাক্তার মেয়েকে ঢুকতে দিল বিনা বাধায়। বাহ, এত পরিবর্তন! মেয়েটি পরনে সাদা রঙের অ্যাপ্রন, গলা স্টেথোস্কোপ ঝুলানো, মনে হচ্ছে তাদের দেখার জন্য সোজা হাসপাতাল থেকে এখানে এসেছে মেয়েটা। বাহ, ভাবি তো মাশাআল্লাহ পেয়েছিস রে, এজন্য বুঝি এত লুকিয়ে রাখিস? নজর লাগাবো বলে। মেহেরিশকে দেখা মাত্রই সাথে দাঁড়িয়ে থাকা পূর্বের উদ্দেশ্য করে মেয়েটি বলে উঠল উক্ত কথাটা। এতে পূর্ব হালকা তেতে গিয়ে বলল, হেয়ালিপানা ছেড়ে এখন ভালো করে দেখ, বেশ কিছুদিন যাবৎ লক্ষ্য করছি ঠিক মতো খাবার খেতে চাচ্ছে না, সব কিছু নাকি গন্ধ লাগে। আচ্ছা আচ্ছা, তুই যা, আমি দেখছি। আমি এখানে থাকলে কি সমস্যা? তেরামি করে দাঁড়িয়ে রইল পূর্ব। এতে মেয়েটি হেসে পুনরায় বলল, আরে ভাই, খেয়ে ফেলবো না তোর বউকে, যা এখন এখান থেকে, একটু পরে ডেকে দিব তোকে। বেডরুমের সাথে বসার রুমটা, সোফার পায়ের ওপর পা তুলে মুখে আঙুল চেপে বসে আছে পূর্ব। ভিতরটা ছটফট করছে তার বউয়ের জন্য। ঠিক আছে তো মেয়েটা, বড় কোনো সমস্যা হলো না তো আবার? এসব কখন থেকে একাধারে ভেবে চলছে সে, মনকে কিছুতেই শান্ত করতে পারছে না। এভাবে কোনো রকম মিনিট 10 অতিক্রম হওয়ার পর অবশেষে উঠে দাঁড়ালো সে। তৎক্ষণাৎ বেডের রুমে কাছের দরজাটা খুলে প্রবেশ করলো ভিতরে। আচমকে ভাবে ভিতরে ঢুকতে ডেকে মেয়েটি বলে উঠল, আরে ভাই, 10টা মিনিট অপেক্ষা করতে পারলি না? এই তুই এত বউ পাগল হয়েছিস কবে থেকে রে? আগে তো হাতে গোনা 2-1 মেয়ে ছাড়া আর কারো সাথে কথা পর্যন্ত বলতি না। সব মেয়ে আর ও এক না। এখন বল কি হয়েছে? আর এতক্ষণ লাগে নাকি? কি ডাক্তারি হয়েছিস তুই? মেয়েটি হু হু শব্দ করে উচ্চস্বরে হেসে দিল পূর্বে এহেন কথায়। এতপর কিছুটা থেমে পূর্বের উদ্দেশ্য বলল, হয়েছে, এখন আমাকে কি খাওয়াবি বল? ওইসব মিষ্টি ফিষ্টিতে কাজ হবে না, বড়সড় ট্রিট দিতে হবে স্বয়ং তুই সাথে থেকে। আদিক্ষেতা ছেড়ে যা বলার সোজাসুজি বল। ভাবি প্রেগনেন্ট, বাবা হতে যাচ্ছিস তুই। রুমের ভিতরে থাকা ডাক্তারের পোশাক পরিহিত মেয়েটাকে মুখ থেকে আচানক এমন কথা শোনার জন্য মোটে প্রস্তুত ছিল না পূর্ব। তার বউ প্রেগনেন্ট, কিন্তু কিভাবে? সে তো সব কিছু খেয়াল রেখেছিল। সে যেদিন ভুল হয়েছে ওষুধ খাইয়ে দিয়েছিল বউকে, তাহলে তার বউ কি ওষুধ খায়নি? আবার তার সাথে মিথ্যা নাটক করেছে, তার কথা অমান্য করেছে। এদিকে এত বড় একটা খুশির খবর শুনেই পূর্বর ভাবভঙ্গিমা কোনো পরিবর্তন লক্ষ্য না করাতে সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটি হাতের ইশারা তার ধ্যান ভাঙতে চাইল। এক হাত এদিক সেদিক নাড়িয়ে পুনরায় বলতে লাগলো, কিরে, বাবা হওয়ার খুশিতে ধ্যান জ্ঞান হারিয়ে ফেলেছিস নাকি? তুই ভালো করে চেক করেছিস? পুরো শিওর এই ব্যাপারে? পূর্বর কথা শুনে ভাঁজ পড়ল মেয়েটির। খানিকটা নড়ে সরে দাঁড়ালো সেখান থেকে, তাকালো বেডের ওপর হেলান দিয়ে বসে থাকা মেহরিশের পানে, যেখানে খুব সূক্ষ্মভাবে দেখা যাচ্ছে মেহরিশের ভয়াক্ত চেহারা। চোখ দুটো তাক করে পূর্বর দিকে, পুনরায় পূর্বর দিকে দৃষ্টি ফেলল মেয়েটির। এতবার বলতে লাগলো, বুঝলাম না, তুই কি আমার ডাক্তারি পেশা নিয়ে সন্দেহ করছিস? পুরোটো 100% শিওর আমি। ঠোঁট দুটো গোল করে একটা দীর্ঘ নিঃশ্বাস নিল পূর্ব। এতপর বলো, আচ্ছা ঠিক আছে, তুই আপাতত যা, পরে না হয় তোর সাথে এই ব্যাপারে কথা বলে নিব, বলে মেয়েটি বেরিয়ে যাওয়ার জন্য দরজা থেকে সরে দাঁড়ালো পূর্ব। মেয়েটি বোধ হয় কিছুটা আঁচ করতে পারলেও পূর্ব মন গতি সম্পর্কে ছোট থেকেই তো চিনে থাকে, এক কথা একই ক্লাসে পড়তো তারা, সেই হিসেবেই পরিচিত। এরপর কোনো কথা না বলে মুখে মৃদু হাসি ফুটিয়ে বেডের কোণা রাখা ব্যাগটা নিয়ে বের হয়ে গেল সেখান থেকে। তবে যেতে যেতে মেহরিশের উদ্দেশ্যে বলে গেল, সাবধানে থাকবে। আর এই সময় শরীর খারাপ লাগাটা একদম ন্যাচারাল, ভয় পেও না। আর ওকে নিয়ে সময় করে আমার ওখানে যেও, প্রয়োজনে মেডিসিন প্রেসক্রিপ্ট করে দেব ওকে, বলে সেখান থেকে চলে গেল মেয়েটির রুম থেকে বের হওয়া মাত্র উচ্চস্বরের দরজাটা ড্রিম করে ভিতর থেকে লাগিয়ে দিল পূর্ব। যেন পুরো বাড়িটা কেঁপে উঠল এতে। তার সাথে বোধহয় মেহরিশের
অন্তরটাও। মনে মনে ভীষণ খুশি হলে এই মুহূর্তে তার ভীতস্ত চেহারা দেখে আন্দাজ করা দায় তার খুশি পরিমাণগুলো। সে তো এখন ভয় পাচ্ছে, তার সামনে দাঁড়িয়ে থাকা মানবটিকে ভীষণ ভয়। কথা অমান্য করে এমন কথা একটা সিদ্ধান্ত নেওয়াটা তার বোধ হয় উচিত হয়নি, যা সে পূর্ব চেহারা থেকে অনুমান করতে পারছে। ক্লান্ত দুর্বল শরীর নিয়ে বেড থেকে উঠে দাঁড়ালো মেহেরিশ। এতপর রুম থেকে বের হওয়ার জন্য পা বাড়াতে পূর্বে খপ করে তার হাত ধরে ফেলল। তৎক্ষণাৎ কেঁপে উঠল মেয়েটি সমস্ত শরীর। তার ঠিক তখনই শুনতে পেল, কোথায় যাচ্ছেন ম্যাডাম? এত সহজে পালিয়ে যাবেন ভাবলেন কি করে? এত হিসাব নিকাশ জমা করে রেখেছেন খাতায়, সেগুলো জবাব কে দেবে? আর এবার তো কথার অমান্য করে ডিরেক্ট বাবাই বানিয়ে দিলেন আমাকে। পূর্বের কথা ভাবভঙ্গিমা দেখে মেহেরিশে বোধগম্য হচ্ছে না সে কি খুশি হয়েছে নাকি রাগে। তবুও পিছনে ঘুরে তাকালো না মেয়েটি। সাহস নেই সামনে দাঁড়িয়ে থাকা মানুষটির মুখোমুখি হওয়ার। দাঁড়িয়ে রইল ওভাবেই। এরই মধ্যে পূর্ব আচানক হাত দুটো আলগোছে টেনে আনলো নিজের কাছে। তবে এতে মেহেরিশে নিজের দিকে চেয়ে রইল, চোখ তুলে তাকালো না পূর্বর দিকে। কেন জানে না একটু লজ্জাও লাগছে তার কাছে। কথা বের হচ্ছে না মুখ থেকে। এত চালাকি আমার সাথে? শেষমেশ কিনা শহরে এমপিকে তার বউ নাকানি চুপানি খাইয়ে ছাড়লো। দেখুন আমি সত্যি জানতাম না এমন কিছু হয়ে যাবে। আসলে ওসব আসল নকল করে লাভ নেই, আর যা করেছেন এই ভুলে ক্ষমা নেই। ছলনা করেছেন আপনি, আর এর শাস্তি আপনাকে এবার পেতেই হবে। ভয় পেয়ে গেল মেহেরিশ, বুকটা ধূপ করে উঠল তৎক্ষণাৎ। কি শাস্তির কথা বলছে তার স্বামী? কি করবে তার সাথে? বাচ্চাটা নষ্ট করে ফেলবে বলে না তো আবার? এইসব ভেবে ভয়ে অবশ হয়ে উঠল মেহেরিশের শরীর। তবে যদি পূর্ব এমন কিছু ভেবে থাকে তাহলে মেহেরিশ কখনই এমন কিছু হতে দিবে না। সে বেঁচে থাকতে তো কখনই না। দরকার হলে পূর্বকে ছেড়ে দিবে, তবুও তার বেবি কিছু হতে দিবে না সে। তাই তৎক্ষণাৎ কণ্ঠে রুক্ষতা এনে চোখ তুলে তাকালো সে। পূর্বর দিকে তাকিয়ে শক্ত গলায় বলে উঠল, কিসের শাস্তি কথা বলছেন? এমন শাস্তি যে শাস্তির ভার আপনার আজীবন বয়ে বেড়াতে হবে। মনে রাখেন শুরুটা করেছেন আপনি, তবে এর শেষ কিন্তু আমার হাতে লেখা। পূর্বের কথায় আগা মাথায় কিছুই বুঝতে পারছে না মেহেরিশ, তাই পুনরায় ফের করে বলে, মানে? মেহেরিশকে দু হাতে আলগে ধরল পূর্ব, জড়িয়ে নিল শরীরের সাথে। এরপর মুখ তুলে মেহেরিশের কপালে সময় নিয়ে একটা চুমু দিল। এতপর কানের কাছে এসে ফিসফিসে বলো, একটা দুটো বাচ্চা নিয়ে আমার পোষাবে না, 1 ডজন বাচ্চা সামলাতে হবে আপনাকে মিসেস মির্জা। এজন্যই আপনাকে সময় দিয়েছিলাম, তবে কথা শুনেননি আপনি। আমার শুরুটা আপনি করেছেন তাই না? তাই শেষটা হবে আমার ইচ্ছাতে। মেহেরিশ পূর্ব থেকে এমন উত্তর মোটেও আশা করেনি। এতপর মুখ তুলে পুনরায় তাকালো পূর্বের দিকে, গমগমে স্বরে বলল, আপনি খুশি হয়েছেন? মানে তুমি আমাকে কি ভেবেছ মেহের? পৃথিবীতে এমন কোনো ছেলে নেই যে বাবা হওয়ার কথা শুনে খুশি হবে না। বাবা হব আমি, এতে খুশি হব না? আজ এই পৃথিবীর মধ্যে সবচেয়ে খুশি মানুষটা আমি। ওয়েট, তোমাকে আমার খুশির পরিমাণটুকু দেখাই। বলি পাঞ্জাবি পকেট থেকে নিজের স্মার্টফোনটা বের করলো পূর্ব। এতপর ডায়াল অপশনে গিয়ে কল লাগালো কার উদ্দেশ্যে। কল হতে রিসিভ হয়ে গেল তার কলটি। সাথে সাথে কানে চেপে ধরে বলে অপর পাশে থাকা লোকটির উদ্দেশ্যে বলে উঠল পূর্ব, শ্বশুরাব্বা কনগ্রাচুলেশন, আপনি তো নানা হতে যাচ্ছেন। শেষমেশ বুড়ো বানিয়ে দিলাম আপনাকে। 1 মাসের মধ্যে যদি আপনার চেহারা সামনে থেকে দেখতে না পারি, তবে নাতি নাতনি চেহারা দেখার কথা ভুলে যাবেন আপনি এই জন্মে। মনে থাকে যেন। বলে পুনরায় হেসে ফোনটি কেটে রেখে দিল পকেটের ভিতর। আবারও জড়িয়ে ধরল মেহেরিশকে, যেন বুকের ভিতরে ঢুকে ফেলবে আজ মেয়েটাকে। এদিকে পূর্বর কাছ থেকে এমন আকস্মিক কল পাওয়ার বিষয়টা ঠিক হজম হচ্ছে না আলতাফ সাহেবের। আকস্মাৎ এমন কথা শুনে হতচাকালো কিছুটা আলতাফ সাহেব। এতপর ফোনের দিকে তাকিয়ে নিরেট কণ্ঠে শুধালো, নির্লজ্জ একটা। তবে চোখে মুখে ফুটে উঠল এক তৃপ্তিময় হাসি। আজকেই সে বিটিতে যাওয়ার সব ব্যবস্থা করে বাড়িতে ফিরবে। সেই দিনের পর থেকে কেটে গেল মাঝখানে 4টি মাস। এরিনা ছেলে হয়েছে কিছুদিন আগে। দেখতে পুরো সাব্বিরের কপি হয়েছে।
ইরা প্রেগনেন্সি 6 মাস আর মেহেরিসের 4 মাস রানিং। মেহেরিসের শরীর বেশ পরিবর্তন হয়েছে, আগে থেকে কিছুটা ওয়েট গেন হয়েছে তার। এতে যেন ফর্সা গাল দুটো আরও ফুলে ফেপে ফর্সা হয়েছে দ্বিগুণ পরিমাণ। পূর্ব এখন আরও বেশি রাত করে বাড়ি ফিরে না, প্রায় কাছে এখন সে ঘরে বসেই সামলানোর চেষ্টা করে। মেহেরিসকে এক কথা চোখে হারায় বলতে গেলে। 1 সপ্তাহ পর পর ডক্টর দেখায়। পূর্ব নিজে নিয়ে গিয়ে খাবার দাবারে বেশ সচেতন হয়েছে। টাইম মতো খাবার দাবার থেকে শুরু করে মেডিসিন নেওয়া পর্যন্ত সব কিছু পূর্ব সামলায়। সেদিন পূর্বর কথা শুনে আলতাফ সাহেব তার সহধর্মী মিন্নাত বেগম আর মিরাজকে নিয়ে এসেছিল বাংলাদেশে। প্রায় মাসখানেক থেকে চলে গিয়েছে পুনরায় পূর্বর হাতে মেয়েকে তুলে দিয়ে। তবে মেহেরিস একটা বিষয় নিয়ে পূর্বকে সাথে বেশ খেপায়। সেটা হলো মায়া আর ভাইয়ের সাথে ঘুমানোর জন্য কত রিকোয়েস্ট করেছিল এই লোককে, কিন্তু একটা রাতের জন্য তাকে চোখে আড়াল। আরে মেহেরিস তো আর ভেগে যাচ্ছে না, নিজের বাড়িতে মায়ের সাথে তো ঘুমাতে চেয়েছিল তাই না? এ তো নাড়া চাইল। প্রেগনেন্সির কারণে বারবার মুড সুইং হয় তার। পূর্ববর্তী বেশ নারাজ মেহেরিস। এত কেয়ার করার কি আছে? সে কি নিজের ভালো মন্দ বুঝে না নাকি? পূর্ব অতিরিক্ত কেয়ারে প্রচণ্ড বিরক্ত মেহেরিস। ওই দিন তো মুড সুইংয়ের ফল করে ফেলেছিল সে এক ভয়ানক কাজ। সামান্য একটা বিষয় নিয়ে তেতে গিয়ে পূর্বের ওপর খাবারের প্লেটটা ছুঁড়ে মেলেছিল সে। বেচারা কেবলই সাদা পাঞ্জাবি পরে রেডি হয়ে বের হয়েছিল সবাই যাওয়ার জন্য। এমন সময় হালকা কথা কাটাকাটি হলে মেহেরিস আচানক খাবারের প্লেট ছুঁড়ে মারে পূর্বের ওপর। তবে আশ্চর্যজনকভাবে পূর্ব সেদিন না রেগে উল্টো মেহেরিসকে বলেছিল সে ব্যথা পেয়েছে কিনা। এটা কেমন কথা? পূর্ব রাগকে ভীষণ মিস করে মেহেরিস আজকাল। এই লোকটার সাথে রাগী ভাবটাই যায়, সেটা কি বুঝে তাকে আজকাল যেটা ভীষণ মিস করে মেহেরিস। মধ্যরাত মেহেরিসের ভীষণ অস্বস্তি লাগছে। হাজার চেষ্টা করেও কিছুতে ঘুম ধরা দিচ্ছে না তার চোখে। উঠে বসলো বেডের উপরে। পূর্ব রুমে নেই, হয়তো বসার রুমে বসে বসে ল্যাপটপ টিপছে বলে ধারণা করে নিল মেহেরিস। তাকে এভাবে একা রেখে নিজে গিয়ে অন্য রুমে বসে আছে, ব্যাস এটাই মেহেরিসের রেগে যাওয়ার প্রধান কারণ হবে আপাতত। অথচ মেহেরিসকে কিন্তু একটু আগে পূর্ব এসে ঘুম পাড়িয়ে দিয়ে গেছে। সেটা কি মনে আছে মেয়েটার? তা তো এখন মুড সুইং হয়েছে, যেটা এখন পূর্বের ওপর উঠাবে সে। পরনে গেঞ্জি ট্রাউজার আর সাথে ম্যাচিং করা ওভার সাইজ একটা টি শার্ট। উঠে কোনো রকম হেলে দুলে গেল বসার রুমের উদ্দেশ্যে। ওখানে গিয়ে দেখতে পেল সে যা ভাবছিল ঠিক তাই। ল্যাপটপটা কোলের ওপর রেখে গভীর মনোযোগ দিয়ে কখন থেকে কিছু একটা টাইপিং করে যাচ্ছে অনবরত। হালকা আলো লাইট জ্বলছে কক্ষ জুড়ে। আপনি এখনও কাজ করছেন? আমার ঘুম আসছে না, আসুন রুমে আসুন, আমি ঘুমাবো। অন্য সময় হলে হয় মেহেরিসের এমন আজগুবি বায়না শুনে পূর্ব বলে উঠত, আমি কি ঘুমের মেডিসিন? বেয়াদব, যাও রুমে গিয়ে ঘুমাও। তবে এই মুহূর্তে মেহেরিসের কাছে থেকে এরূপ কথা উত্তর। ল্যাপটপে শাটারটা অফ করে তাকালো পূর্ব মেহেরিসের দিকে। মেয়ের মাথার চুলগুলো এলোমেলো হয়ে আছে, ফোলা ফোলা চোখ, মুখে যেন এক অন্যরকম সৌন্দর্য বিরাজ করছে সমস্ত মুখবায়ে। মেয়েটা দিন দিন যেন আরও বেশি আকর্ষণ হচ্ছে পূর্বের কাছে। এতবার চোখ পড়ল হালকা ফোলা পেটের ওপর। এই ফোলা পেটটাতে যেন মেহেরিসকে আরও দ্বিগুণ মনোমুগ্ধ করে লাগছে তার নিকট। হঠাৎ যেন শরীরে পুরুষালিত চাওয়া জেগে উঠল তার। তার বউটা এমন যে কোনো মুহূর্তে বেসামাল হয় সে, হতে বাধ্য সে। মেহেরিস এর সুস্থতার জন্য আজকাল কাছে ঘেঁষতে চায় না। পূর্ব অনেক কষ্টে নিজেকে দমিয়ে রেখেছে সে। এই তো একটু আগে মেহেরিসের ঘুম পাড়ানোর সময় যখন মেহেরিস তার বুকে মাথা দিয়ে ঘুমাচ্ছিল, ঠিক তখনই নিষিদ্ধ ইচ্ছারা এঁকে বসেছিল তার মস্তিষ্ক জুড়ে। সেখান থেকে পালাতে এখানে এসে আশ্রয় নিয়েছে সে, না হলে যে নিজেকে দমিয়ে রাখা দায় হয়ে পড়ত তার জন্য। আর এই মেয়েটা কিনা সোজাসুজি আবার এখানেই আসলো। কি হলো? অমন করে কি দেখছেন? কি বলছি শুনতে পাননি? ঘুমাবো আমি, রুমে আসুন। পূর্ব বসা থেকে 2 পা বাড়িয়ে দিল মেহেরিসের উদ্দেশ্যে। মেহেরিসের মনে এতক্ষণ ধরে ঝগড়া করার ইচ্ছা থাকলেও এই মানুষের আচরণে সেগুলো ভুলে বসে সে বাধ্য মেয়ের মতোই ছোট ছোট কদমে এগিয়ে গিয়ে গেল পূর্বের নিকট। এতবার ছোট বাচ্চার মতো কোলে বসলো।
তার পূর্ব মেহেরিসের সামনে ছড়িয়ে ছিটে থাকা চুলগুলো খুব যত্ন সহকারে পিছনে গুজে দিল। এতপর ঘোর লাগা কণ্ঠে বলে, বউ। পূর্বের মুখে এমন আচানক বউ সম্বোধন শুনে কেঁপে উঠল মেহেরি। শরীরে শিহরণ বয়ে গেল যেন এমন আদুরি কণ্ঠস্বরে। এতপর পূর্বের কথায় সায় দিয়ে বলল, আজ যদি আপনাকে একটু জ্বালাই সহ্য করবেন। মেহেরিস বুঝতে পারল পূর্বের এভাবে হাসকিস্বরে বলা কথার মানে। এভাবে কেউ বললে না করে পারা যায়, তবে পূর্ব আচানক এমন কথায় মেহেরিস কিছুটা লজ্জা পেল। তাকে ফেরানোর সাধ্য যে মেহেরিসের মধ্যে নেই, তবুও খানিকটা দুষ্টমির ছলে মেহেরিস পূর্বকে বলল, আমার সমস্যা নেই, তবে আপনার বাবু থাকতে পারে। আকস্মিক মেহেরিসকে সাবধানতার সহিত পাঁচ কোলে তুলে নিল পূর্ব। রুমের দিকে যাওয়ার জন্য অগ্রসর হয়ে এগুতে এগুতে বলল, তাহলে বেবিকে একটু আদর করে দিবনে, তাহলে আর বেবির কোনো সমস্যা হবে বলে মনে হয় না। ব্যাস, এভাবে চলতে থাকলো তাদের খুনসুটিময় সুখের সংসার। প্রচণ্ড বদরাগী গম্ভীর রকচাটা ছেলেটাও আজ একজন দায়িত্বশীল বাবা এবং স্বামী, যে কিনা নিজের অস্তিত্ব বলতে এখন বুঝে তার মেহের আর তার পূর্ণতাকে, যারা তার পৃথিবীতে থাকা একমাত্র দুর্বলতা। তবে এখন তার বউটা বারবার তার কথা অমান্য হয়, হয়তো আগের তুলনায় একটু বেশি। এখন চাইলেও পূর্ব আর রাগ দেখাতে পারে না। পূর্ণতা হওয়ার পর থেকে আর ক্লাবের বাড়িতে থাকে না তারা, মির্জা মঞ্জিলে নিজের রুমেই থাকে সবাই। মাঝে মাঝে একটা বিষয় ভেবে ভীষণ হাসি পায় নিজের ওপর তার, যেই রুমে সে ছাড়া ঘর গোছানোর জন্য কাজের মেয়েটাও এলাও ছিল না, আজ সেই রুমে যে কেউ এসে ঢুকে যায় অনাশায়। এসব ভেবেই আনমনে হেসে উঠল পূর্ব। এত হারতো কেন পাপা? মেয়ের এমন অস্ফুট স্বরে বলা কথার ধ্যান ভাঙল পূর্বের। মূলত সে সোফার উপর বসে বসে এসব কথাই ভাবছিল। এতপর মেয়েটাকে রুমের মধ্যে দেখে সোফা ছেড়ে উঠে দাঁড়ালো সে। মেয়েকে কোলে নিয়ে পরপর দু গালে দুটো চুমো দিয়ে জিজ্ঞেস করল, ওটা আপনি বুঝবেন না আম্মাজান, আপনি এখানে একা কেন? আপনার মাম্মাম কোথায়? মাম্মাম ভিডিও তলে নানুকে দেখছে। আপনাকে এখানে একা রেখে উনি কথা বলাতে ব্যস্ত, ওর কথা বলা ছুটাচ্ছি আমি। আসেন তো আম্মাজান, আপনি আমার সাথে। আপনার আম্মা আমাকে আজকাল একটুও ভয় পাচ্ছে না, বুঝেছেন? আপনার মাম্মামকে ঠিক করার জন্য আমাকে আবার আগের ন্যায় কঠোরতার রূপ ধারণ করতে হবে দেখছি, এছাড়া আর কোনো অপশন নেই। গল্পটি এখানেই সমাপ্ত। সে আমার ভীষণ অপ্রিয় সিজন 2 যদি চান তাহলে অবশ্যই আমি আপনাদের জন্য নিয়ে আসব, তবে এর জন্য কমেন্টে জানাতে হবে, প্লাস লাইক করতে হবে। আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে নতুন একটি স্টোরির সাথে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল।